সুধী দর্শক, আজ ভোরে ঘুম ভেঙে মনে হলো শীত যেন চলে এসেছে, এতদিন যেন আসি আসি করছিল। সুধী দর্শক, আপনারা সবাই জানেন শীতকালে অনেক অসুখ একটু কমে যায়, আবার কিছু কিছু অসুখ কিন্তু বেড়েও যায়। তো আজ আমরা এই শীতকালীন স্বাস্থ্য সুরক্ষা নিয়ে কথা বলবো এবং আপনারা জেনে আনন্দিত হবেন। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দুজন প্রথিতযশা ত্বক ও যৌন রোগ বিশেষজ্ঞ। আপনাদের সাথে আমরা পরিচয় করিয়ে দিচ্ছি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আমাদের আজকের স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর এম.এন. হুদা। তিনি প্রাক্তন অধ্যাপক এবং বিভাগীয় প্রধান চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। এছাড়া আরো উপস্থিত আছেন জনপ্রিয় চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ জাহেদ পারভেজ, চর্ম ও যৌন রোগ বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল। সুধী দর্শক, আমাদের অনুষ্ঠানে ফোন করার নাম্বার আপনারা জানেন, তবু স্ক্রলে দেখানো নাম্বারে আপনারা সেই নাম্বারগুলো দেখে থাকবেন একটু পরপরই, এবং আপনারা যে কোনো সমস্যা নিয়ে আমাদের সাথে ফেসবুকেও কথা বলতে পারেন, লগ ইন করতে পারেন। ভালো থাকুন, VALO স্পেস দিয়ে থাকুন, THAKUN। এবং আজ আমরা কথা বলবো শীতকালীন স্বাস্থ্য সুরক্ষা নিয়ে। এই বিষয়ে আপনারা আমাদের ফোন করতে পারেন, আমরা আমাদের আলাপচারিতার মাঝে মাঝে আপনাদের ফোনের অপেক্ষায় থাকবো। এবং এই শীতকালে যে জিনিসগুলো সমস্যা বেড়ে যায়, আমরা প্রথমে স্যারের কাছ থেকে শুনে নিই কোন কোন সেই সমস্যা। স্যার। জি, শীতকালে চর্মরোগ বেড়ে যায় বলা যায়। অন্যান্য রোগের তুলনায় আমাদের শীতে চর্মরোগ বেড়ে যায়। এর কারণ হলো চামড়ার প্রধান রোগগুলো হলো চামড়ার শুকনোজনিত কারণে হয়। আচ্ছা। শীতে যেহেতু আবহাওয়া শুকনো হয়ে যায়, সেহেতু চামড়া শুষ্ক বেড়ে যায় এবং শুষ্কতার জন্য তো সবগুলো চর্মরোগে বেড়ে যায়। সাধারণভাবে যে চর্মরোগগুলো বাড়ে, যাদের বংশগত কারণে চামড়া শুকনো কিংবা শীতের দিনে এমনি মানুষের চামড়া একটু শুষ্ক হয়ে যায়, তাদের এই পা ফাটা বিশেষ করে একটা কমন প্রবলেম। পা ফেটে যায়, অনেকের এত বেশি ফেটে যায় যে রক্ত পর্যন্ত বের হয়ে যায়। তারপর হাত পা ফেটে যায়, অনেকের ঠোঁট ফেটে যায়, এইসব প্রবলেম হয়। এছাড়া এই শুষ্কজনিত চর্মরোগ এগুলো কমন। এছাড়া কিছু স্পেসিফিক ডিজিজ আছে, অসুখ আছে, যেমন সোরিয়াসিস একটা অসুখ আছে, যেটা শীতে বাড়ে। এটাও চামড়া শুকনো হলে বেড়ে যায়। জি স্যার, এগুলো যেহেতু বেড়ে যায়, আমরা জেনেই ফেললাম যে এইসব অসুখগুলো বেড়ে যায়, তো এগুলোকে আমরা প্রতিরোধ কিভাবে করতে পারি? এগুলো প্রতিরোধ করার উপায় হলো চামড়াকে যেহেতু ন্যাচারালি মানে পরিবেশগত কারণে বা ঠান্ডার কারণে চামড়া শুকনো হয়ে যায়, কাজে এমন কিছু করতে হবে যে চামড়া শুকনোটা প্রতিরোধ করা যায়। তার মধ্যে প্রধান উপায় হলো তিনটা। একটা হলো ডিটারজেন্ট গুলো অ্যাভয়েড করতে হবে। ডিটারজেন্ট বলতে ডেটল, স্যাভলন, সেপনিল, সাবান, শ্যাম্পু গুলো যতটা সম্ভব কম ইউজ করতে হবে, এবং করলেও খুব মাইল্ড টাইপের, যেটাতে ক্ষার কম থাকে, অ্যালকালি ফ্রি সোপ ইউজ করতে হবে। এটা হলো একটা, যাতে ডিটারজেন্ট জনিত কারণে আমরা শুষ্কতা না বেড়ে যায়। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো যে বিনা কারণে পানিতে হাত পা বা শরীর ভিজানো যাবে না, কারণ পানিতে ভিজলে চামড়ার যে নর্মাল ময়েশ্চার এটা ওয়াশ হয়ে যায়, ধুয়ে যায়, যার জন্য চামড়া শুষ্কতা বেড়ে যায়। এটা হলো 2 নম্বর। 3 নম্বর হলো যে সবসময় কিছু ইমোলিয়েন্ট বা ময়েশ্চারাইজার বা তৈলাক্ত কিছু মেখে চামড়ার মানে শুষ্কতা প্রতিরোধ করার ব্যবস্থা করা, যেমন তেল, ভেসলিন, গ্লিসারিন, অনেকে পছন্দ করে, লোশন পছন্দ করে, যেটাই হোক মেখে চামড়াটাকে তৈলাক্ত রাখা, যাতে করে শুষ্কতা কমে যায় এবং চামড়ার ফাটার জনিত যে কারণে অসুখগুলো হয় সেটা যাতে কমে যায়। দর্শক মন্ডলী, অনেক কিছু আছে, লোশন আছে, অয়েল আছে, অলিভ অয়েল আছে, সানফ্লাওয়ার অয়েল আছে, আরো আছে বিভিন্ন ধরনের ভেসলিন, পেট্রোলিয়াম জেলি, কত কিছুই। তো কোনটা ব্যবহার করব স্যার একটু বলুন। ব্যবহার অ্যাকচুয়ালি আমাদের দেশে তো একটু জানতে হবে। এই মুহূর্তে একজন দর্শক ফোনে আছে, সেই ফোনটি নিয়ে নেই আগে। হ্যালো দর্শক, জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সাগর থেকে বলছিলাম। সাগর। জি বলুন ভাই। তো আমার হাতের মধ্যে একটা গোটা ওঠে, হাতের তলা, পায়ের তলা। আচ্ছা। গোটার ভিতরে একটু পানি থাকে, কিন্তু বেশি লাল খেলে চলে যায়, আবার কিছুদিন পরে চলে যায়। এগুলো কি আঙ্গুলের ফাঁকে ফাঁকে হয়? না না, হাতের তালা, শুধু তালুতে হয়। আচ্ছা। আর এছাড়া কি অন্য চুলকানির সমস্যা হয়? হ্যালো, সরি লাইনটা কেটে গেছে স্যার। আমার ধারণা যে ভদ্রলোক যে টেলিফোন করেছিলেন হাতের তলায় গোটা হয়, এটা একটা ডিজিজ আছে, ডিসহাইড্রেটিক এক্সিমা। যাদের চামড়া শুকনো তাদের হতে পারে, বা যাদের ঘাম বেশি হয় তাদের হতে পারে। এরকম হাতের তলায়, পায়ের তলায়, এইসব জায়গায় অতি ঘাম মানে হাইপারহাইড্রোসিস অথবা হাইপোহাইড্রোসিস। তার মানে হলো হাইপারহাইড্রোসিস মানে বেশি ঘাম হওয়া বা একদম বেশি শুকনো থাকা, দুটো কারণেই হতে পারে। এবং এই দুটো কারণে এই ধরনের দানা দানা হয়। এটাকে আমরা বলি ডিসহাইড্রেটিক এক্সিমা, মানে ঘামের ইরেগুলারিটির জন্য।
আর একটা হতে পারে যে এই ধরনের সমস্যা হতে পারে অতিরিক্ত সাবান বা ডিটারজেন্ট ইউজ করার জন্য, কোনো কেমিক্যালস ইউজ করার জন্য, বা বেশি পানিতে হাত পা ভেজানোর জন্য এরকম সময় এই ধরনের দানা হতে পারে হাতের তলায় পায়ের তলায়। যদি একটু পানি কম ব্যবহার করে সাবান অ্যাভয়েড করে এবং তৈলাক্ত রাখে তাহলে হয়তো কমে যাবে। এছাড়া উনি কোশ্চেনটা ক্লিয়ার হলো না যে হাতের তলা পায়ের তলা ছাড়া শরীরে আর কোথাও হয় কিনা, হলে তাহলে অন্য কোনো সিস্টেমিক অসুখ হতে পারে, যেমন স্ক্যাবিজ হলো এরকম হাতের তলায় গোটা হতে পারে, চুলকানি খুজলি পাতলা শরীরের সঙ্গে সঙ্গে হাতে হতে পারে, পায়ে হতে পারে, সেটা হতে পারে। তারপরে আরো কিছু অসুখ আছে যে শরীরে কিছু অ্যালার্জির কারণে যেগুলো গোটাগাটি হয় সেটা তো হাতের তলায় হতে পারে। তো উনি তো ক্লিয়ার হলো না কোশ্চেনটা, যার জন্য বোঝা যাচ্ছে না। যাই হোক, এরকম পসিবিলিটি আছে আর কি। আচ্ছা, সবচেয়ে ভালো উনি আসলে একজন চর্মরোগ বিশেষজ্ঞ দেখানো দরকার, দেখে ক্লিয়ার হবে যে এটা কি কারণে হচ্ছে। একজন চর্মরোগ বিশেষজ্ঞ দেখালে উনি বুঝতে পারবেন যে এটা কি কারণে হচ্ছে এবং অ্যাকর্ডিংলি নিয়মকরণ বলে দিলে এবং চিকিৎসা দিলে সুস্থ হয়ে যাবে। আচ্ছা স্যার, যেটি জানতে চাচ্ছিলাম যে পেট্রোলিয়াম জেলি, তারপর অয়েল, তারপর লোশন, এগুলোর মধ্যে কোনগুলো ইউজ করবে? অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে তেল হলো সবচেয়ে ভালো জিনিস। এক সময় আমাদের দেশে যুগ যুগ ধরে চলছে, আমাদের দেশের মানুষ সরিষার তেল মাত্র শরীরে, দ্যাট ওয়াজ ভেরি গুড। কিন্তু আজকাল ইদানিং মানুষ খুব মডার্ন হয়ে গেছে, যার জন্য তেল পছন্দ করে না। ইদানিং বিভিন্ন ধরনের লোশন পাওয়া যায়, পেট্রোলিয়াম জেলির বিভিন্ন ধরনের প্রিপারেশন পাওয়া যায়, কসমেটিক্স হাজার ধরনের আছে, অনেক দামি কোম্পানির দামি লোশন পাওয়া যায়, এগুলো মানুষ ইউজ করে। এগুলো খারাপ বলছি না আমি, ভালো, তবে এগুলো কিছু মেডিকেটেড প্রিপারেশন আছে যেটা খুব অ্যাডভান্স এবং সেটাতে আমার মনে হয় বেশ ভালো কাজ হয়। মেডিকেটেড টাইপের কিছু লোশন আছে যেটা চামড়া ময়েস্ট রাখে, অ্যালার্জি টেন্ডেন্সিটা কমা দেয়, এগুলো ইউজ করতে পারে মানুষ। তবে আমি মনে করি যে সাধারণ মানুষের জন্য, আমাদের দেশের সাধারণ মানুষ সবার তো এরকম দামি কোম্পানির দামি লোশন কেনার ক্যাপাসিটি নাই, তো সাধারণ মানুষের জন্য আমি মনে করি যে তৈলাক্ত রাখার জন্য তেল হলো সবচেয়ে ভালো জিনিস। তেল বা সাধারণ ভেসলিন, যেটা খুব সস্তা, ভেসলিন খুব সস্তা, যদিও বিভিন্ন কসমেটিক কোম্পানিরা ছোট ছোট কৌটায় ভরে 1 টাকার জিনিস 10 টাকা বের করে একটু পারফিউম মিশায়, তো বেটার হলো প্লেন ভেসলিন অথবা তেল। তারপরেও যাদের অ্যাফোর্ড করার ক্যাপাসিটি আছে তারা দামি লোশন ইউজ করতে পারে, ময়শ্চারাইজিং বিভিন্ন রকম লোশন পাওয়া যায়। তাছাড়া আমাদের কাছে যখন আসে পেশেন্টরা অনেকেই বলে যে একটা ভালো লোশন লিখে দেন, আমরা বিভিন্ন কোম্পানির এখন পাওয়া যায় দেশে, কিছু ইম্পোর্ট হয়, লোকালিও কিছু কোম্পানি তৈরি করে। কোনটি খারাপ নয়, কার জন্য কোনটি প্রযোজ্য সেটা দেখতে হবে, কার জন্য কোনটা, সবার জন্য সবটা ইফেক্টিভ নাও হতে পারে। আবার কিছু মানুষ আছে যে অ্যালার্জিক কন্ডিশন, যে অনেকে তেল মাখতে পারে না, তেল মাখলে অ্যালার্জি হয়ে যায়, আছে কিন্তু এরকম মানুষ। কেউ আবার দেখা যায় যে তেল ভালো কিন্তু ভেসলিন মাখতে পারে না, কেউ আবার যে নরমাল বাজারের লোশন মাখলে বলে যে না আমার চুলকানি হয়, এই সব আর কি। তো এগুলো আমরা দেখে অ্যাকর্ডিংলি ডিসাইড করি এবং পেশেন্টকে সেভাবে অ্যাডভাইস করি। ডক্টর জাহেদ পারভেজ, আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা অনেক সময় বলে থাকি যে আপনার যদি অয়েলি স্কিন হয় তাহলে এটা ব্যবহার করার দরকার নেই, কিংবা ড্রাই স্কিনের জন্য এটা ভালো। আসলে সাধারণ জনগণ কিভাবে বুঝবে তার স্কিনের ধরনটি কেমন? সাধারণ জনগণের পক্ষে বোঝাটা একটু ডিফিকাল্ট। তাও সাধারণভাবে যেটা আমরা বুঝি, ড্রাই স্কিন হলে একটা ইচিং থাকে বা ক্র্যাক থাকে স্কিনটা। ময়েস্ট স্কিনে যেমন কিছু চর্মরোগ, কমনলি একনি বা ব্রণ, যেটা এটা বেশি দেখা যায়, সহজেই গোটা বা অন্য কিছু দেখা যায়। আর সেনসিটিভ স্কিন যেটা, সেটাই কোনো কেমিক্যাল বা ক্রিম বা ময়েশ্চারাইজার ইউজ করলেই দেখা যাচ্ছে কোনো না কোনো উপসর্গ দেখা যাচ্ছে। সবচেয়ে ভালো হয় কোনো চর্মরোগ বিশেষজ্ঞ কথা অনুযায়ী স্কিনটার শ্রেণীবিন্যাস করে নিলে এটাই সবচেয়ে ভালো হয়। তো আমরা স্যার কাছে শুনছিলাম যে ফেটে যাচ্ছে স্কিন, এই শীতকালে এটাই সবচেয়ে কমন সমস্যা। অনেকের আবার স্কিনটা ঠিক ফেটে যায় না, কিন্তু ফোসকা ফোসকা হয়ে যেন চামড়া উঠতে থাকে, এটা কেন হয়? আসলে স্যার যেটা বলেছেন, শীতকালে বাতাসে ময়েশ্চার কম থাকায় কারণে আমাদের যে স্বাভাবিক যে জীবনযাত্রা সেটা ব্যাহত হয়, স্কিন সহজেই ময়েশ্চার হারায়, ড্রাই হয়ে যায়। ড্রাই হওয়ার কারণে আসলে ইচিং এর কারণেও স্কেলিং হতে পারে চামড়ায় বা ফোসকা উঠতে পারে। এটা ড্রাইনেসের বিভিন্ন উপসর্গ হিসাবে দেখা দেয়। সেই ক্ষেত্রে স্যার যেটা বললেন, ভালো ময়েশ্চারাইজার লোশন ত্বকের প্রকারভেদে সেটা 2 বার 3 বার 4 বার, কারো কারো ক্ষেত্রে শুধু 1 বার করলেই কার্যকরী ফল পাওয়া যাবে, এবং সোপ ফ্রি ক্লিনজার ইউজ করাটা বেটার। জি, আরো একটা সমস্যা খুব বেড়ে যায়, সেটি হচ্ছে যে চুল পড়ে যাচ্ছে। বেশিরভাগ সময় দেখা যায় যে শীতকাল আসলে আরো বেশি চুল পড়ে যায়। শীতকালে আমরা চেম্বার বা সরকারি হসপিটালগুলোয় দেখি
প্রচুর পেশেন্ট, বিশেষ করে ইয়াং জেনারেশন আসে যে চুল পড়ে যাচ্ছে। চুল পড়ার হার বাড়ার কারণ হচ্ছে ড্যান্ড্রাফ। ড্যান্ড্রাফ হচ্ছে মূলত একটা ফাঙ্গাস, আপনি বলতে পারেন মেলাসেজিয়া ফাঙ্গাস দিয়ে হয়, বা ইস্ট জিনিসটা মানুষের মাথার ত্বকে কমনলি থাকে, আমার আছে, আপনার আছে, সবারই আছে। তো শীতে এই আবহাওয়া জনিত কারণে ইস্টের জন্ম বা বংশবৃদ্ধি খুব বেশি হয়, যেটাকে কন্ট্রোল না করতে পারলে সেটা ড্যান্ড্রাফ আকারে দেখা দেয়। এছাড়াও ড্রাই থাকার কারণে আমাদের স্কাল্পের যে মৃত কোষ, প্রতিনিয়ত আমরা খোলস পাল্টাচ্ছি, মৃত কোষগুলা সহজে যেতে চায় না শীতের কারণে, সেটাই ড্যান্ড্রাফ আকারে দেখা দেয়। আর কিছু কিছু ডিজিজ স্যার যেমন বললেন, সোরিয়াসিস, অ্যাটোপিক ডার্মাটাইটিস, সেবোরিক ক্যাপিটিস, এগুলাতে শীতকালে ড্যান্ড্রাফের প্রাদুর্ভাব দেখা যায় এবং যার কারণে চুল পড়ে যায়। আচ্ছা, চুল পড়া নিয়ে আমাদের আরো অনেক প্রশ্ন আছে, তবে এই মুহূর্তে একজন দর্শক আছে ফোনের লাইনে, সেই ফোনটি নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, বলুন। হ্যালো হ্যালো, আমি পুরনো পল্টন থেকে বলছি, প্রভাতী। হ্যাঁ বলুন প্রভাতী। আমার প্রতি শীতে আসলে আমার পায়ের পাতা ফেটে যায়। আচ্ছা, ইভেন আমার রক্ত পর্যন্ত বের হয়। আচ্ছা, এটাই আপনার সমস্যা। আমরা আসলে অনুষ্ঠান শুরু করেছি এই আলোচনা দিয়ে, তারপরে স্যার আরো একবার আপনার জন্য বলে দিই। স্যার, পায়ের পাতা ফেটে যাওয়া আমি একটু আগে বলেছি শুরুতেই, যাদের একটু বংশগতভাবে চামড়া শুকনো, মানে ফ্যামিলিয়াল, এটা জেনেটিক কিছুটা, তাদের এই প্রবলেম গুলো বেশি হয়। আর এছাড়াও সাধারণ মানুষ যারা বেশি ডিটারজেন্ট এক্সপোজড হয়, যেমন ঘন ঘন অনেকের একটা মেনিয়া থাকে, বারবার হাত ধোয়, পা ধোয়, এটা করে, বা বিনা কারণে সাবান দিয়ে হাত পা ধোয়, তাদের হতে পারে এটা। শীতে যেহেতু আবার ড্রাই হয়, যে কোনো কারণেই হোক, যদি চামড়া আর বেশি ড্রাই হয় এইসব কারণে, তাহলে তার চামড়া ফেটে রক্ত পর্যন্ত বের হয়ে যেতে পারে। আমি বলবো এক্ষেত্রে সবচেয়ে ভালো উপায় হলো ডিটারজেন্ট অ্যাভয়েড করতে। একই কথা, ডিটারজেন্ট গুলো ব্যবহার করা যাবে না, ডেটল, স্যাভলন, সেটনিল সাবান অ্যাভয়েড করতে হবে। বিনা কারণে পানিতে হাত পা ভেজানো যাবে না, এবং কিছুক্ষণ পর পর তেল, ভেসলিন, গ্লিসারিন বা লোশন মেখে হাত পাকলে রাখতে হবে। তবে এটার সঙ্গে ভিটামিন এ ডেফিসিয়েন্সির একটা রিলেশন থাকে, এই জন্য ভিটামিন এ যাদের চামড়া খুব শুকনো, শীতে ভিটামিন এ ডেফিসিয়েন্সি বেড়ে যায়, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে। এই ক্ষেত্রে আমরা ভিটামিন এও অ্যাডভাইস করি খাওয়ার জন্য। বাজারে 50,000 ভিটামিন এ পাওয়া যায়, দৈনিক একটা করে খেলেও কিছুটা লাভ হয়, এটা আমরা দিই। এছাড়া তার আরো কোনো ভিটামিন ডেফিসিয়েন্সি আছে কিনা, কারণ অন্যান্য আরো কিছু ভিটামিন ডেফিসিয়েন্সির সঙ্গে চামড়ার ড্রাইনেসের রিলেশন আছে, যেমন জিঙ্ক, বি কমপ্লেক্স, এগুলো, তো সেটা আমরা দেখি। এই জন্য আমার মনে হয় নিয়মটা মানতেই হবে। এট দ্য সেম টাইম খুব বেশি প্রবলেম হলে একজন স্কিন স্পেশালিস্টের পরামর্শ মতো ওষুধ ইউজ করতে হবে, তাহলে ভালো থাকবে। স্যার, আপনার কাছ থেকে আমরা শুনছিলাম যে খুশকির কারণে চুল অনেক বেশি পড়ে, তো এই খুশকিটা আসলে অ্যাভয়েড করব কিভাবে আমরা? খুশকি অ্যাভয়েড করার সবচেয়ে সহজ পদ্ধতি যেটা, নিয়মিত কম্বিং করা, অর্থাৎ চিরুনি দিয়ে চুল আঁচড়ানো। কারণ আপনার মৃতকোষ যেটা জমছে মাথার ত্বকে, সেটা আপনি ফেলে না দিলে মাথা ক্লিন থাকবে না। এবং সাথে সাথে যেটা করতে হবে, একটা উপযুক্ত, অর্থাৎ যার জন্য যেমনটি প্রয়োজন ওরকম একটা শ্যাম্পু বলতে গেলে বাজারে অনেক ধরনের পাওয়া যায়, তার মধ্যে কিটোকোনাজল শ্যাম্পু আমরা প্রচুর লিখে থাকি, এটাও খুশকির ক্ষেত্রে কাজ করে। এছাড়া সেলেনিয়াম সালফাইড একটা শ্যাম্পু পাওয়া যায়, যে শ্যাম্পুটা আপনার মেলাসেজিয়া ফাঙ্গাসের উপর বা ইস্টের উপর কাজ করে, তার গ্রোথটা ইনহিবিট করে থাকে। এছাড়াও স্টেরয়েড কিছু শ্যাম্পু পাওয়া যায়, সেগুলাও খুশকির ক্ষেত্রে খুব ভালো কাজ করে। পাশাপাশি সপ্তাহে 2-3 বার একটা ভালো মানের তেল, এটাও হতে পারে অলিভ অয়েল, ক্যাস্টর অয়েল, এই তেলগুলা নারকেল তেলই মাথায় দেওয়া হয়, কিন্তু এর বাইরে তেল দেওয়া যাবে? নারকেল তেল দেওয়া যাবে, তবে বেটার রেজাল্ট আমরা পেয়ে থাকি অলিভ অয়েল বা ক্যাস্টর অয়েলে। এমন অয়েলও খুব ভালো একটা দর্শক, অনেক সময় আমরা শুনে থাকি যে হ্যাঁ, খুশকির জন্য আমি শ্যাম্পু ব্যবহার করেছিলাম, কিন্তু তারপর আমার চুল আরো বেশি রাফ হয়ে গেছে, অনেকের কাছেই শুনতে পাই। স্যার অবশ্য আরেকটা ভালো আমাদেরকে অ্যাডভাইস দিলেন, সেটা হচ্ছে চুল চিরুনি দিয়ে বেশি করে আঁচড়ানো। এটা একটা নতুন অ্যাডভাইস আমরা পেলাম। তো স্যারের কাছ থেকে জেনে নিই যে ড্রাই হয়ে গেলে, বেশি ড্রাই হয়ে যায় যাদের, তখন কি করণীয়? বেশি ড্রাইয়ের জন্য যেমন অবশ্যই কন্ডিশনার ইউজ করা উচিত, কিন্তু কন্ডিশনারটা পরিমাণ বুঝে ব্যবহার করতে হবে। রেগুলার প্রয়োজন নেই, সপ্তাহে 2-3 দিন কন্ডিশনার। এবং কন্ডিশনার কখনোই মাথার স্কাল্পে ইউজ না করা ভালো, শুধু চুলের মধ্যে ব্যবহার করা ভালো। পাশাপাশি যেটা বললাম, সপ্তাহে 2 বার বা 3 বার কমপক্ষে 2 ঘন্টার জন্য যদি একটা অলিভ অয়েল বা ক্যাস্টর অয়েল অথবা আমন্ড অয়েল ইউজ করা হয় এবং
পাশাপাশি এই চুলের ময়েশ্চার বাড়ানোর জন্য আজকাল দেখা যাচ্ছে যে আপনার জিঙ্ক এবং ভিটামিন বি কমপ্লেক্স, যেমনটি স্যার বলেছিলেন, এটার একটা ভালো রোল দেখা যাচ্ছে, এটাও কেউ গ্রহণ করতে পারে। এবং সবচেয়ে আধুনিক চিকিৎসা হিসাবে যেটা চুল গজানোর চিকিৎসা হিসাবে আজকাল আমরা ব্যবহার করে থাকি, প্লাটিলেট রিচ প্লাজমা থেরাপি, পিআরপি থেরাপি। আজকাল দেখা যাচ্ছে যে পিআরপি থেরাপিতেও খুশকি সম্পূর্ণভাবে নির্মূল হয় উইদাউট এনি অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু অর অ্যান্টি ড্যান্ড্রাফ ঔষধ। আচ্ছা, পিআরপি থেরাপিটা অনেকের কাছে নতুন লাগবে, সেটা আমরা কথা বলবো। তার আগে আপনার কাছ থেকে একটু চমৎকার ভাবে আমরা শুনছিলাম যে কন্ডিশনারটা কিভাবে ব্যবহার করতে হয়। জানতে চাইবো তেলটা আসলে কখন কতক্ষণের জন্য ব্যবহার করতে হবে এবং শ্যাম্পুটা কোথায় এবং কিভাবে ব্যবহার করতে হবে? আসলে আমাদের লাইফস্টাইল এমন, ঢাকা শহরে বিশেষত যারা থাকে সারা দিনে একটা ব্যস্ততার মধ্যে থাকে, সেই ক্ষেত্রে একমাত্র সুযোগ আমি দেখতে পাচ্ছি ছুটির দিন অথবা রাতে 2 ঘন্টার জন্য অন্তত তেলটা ইউজ করে ভালো একটা শ্যাম্পু চুলের প্রকারভেদে ব্যবহার করা যেতে পারে। সেটা আপনার আমার মনে হয় একই শ্যাম্পু বারবার ইউজ না করে সপ্তাহে একবার অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু, পরের বার যার চুল রাফ ময়শ্চারাইজার শ্যাম্পু, যার বেশি ড্রাই থাকে ময়শ্চার যুক্ত শ্যাম্পু, আর যার তৈলাক্ত থাকে ওই ধরনের একটা শ্যাম্পু ব্যবহার করা। তারপরে বার ভলিউমাইজিং কিছু শ্যাম্পু পাওয়া যায়, সেটাও ইউজ করতে পারে। তার মানে আমরা সব সময় জানি যে কেউ একটা ব্র্যান্ড ব্যবহার করলে সেই ব্র্যান্ডটাই ব্যবহার করতে থাকে রিপিটেডলি। আপনার কাছ থেকে জানতে পারলাম যে এটা চেঞ্জ করলে বেনিফিশিয়াল বেশি, করলে অবশ্যই চুলের জন্য ভালো হয়ে থাকে। আচ্ছা দর্শক মণ্ডলী, আমরা সবাই চাই সবার ত্বক হোক অনেক মসৃণ, অনেক সুন্দর, তো কিন্তু তারপরেও দেখা যায় যে ব্রণ আক্রমণ করে ত্বকটাকে আর মসৃণ থাকতে দেয় না। আমরা হুদা স্যারের কাছে জানতে চাইবো এটার প্রতিকার কি এবং প্রতিরোধ কি। তবে একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো, জি আসসালামু আলাইকুম, আপনি বলুন, আমরা শুনতে পাচ্ছি। জি ওয়ালাইকুম আসসালাম, আমি চয়ন বলছিলাম মিরপুর থেকে। জি, আমার প্রশ্ন হচ্ছে যে যদিও আজকের বিষয়টার সাথে না, বাট আমার একটা ছেলে ভিটিলিগোতে আক্রান্ত, ছেলেটার বয়স 2.5 বছরের। আচ্ছা, জি অবশ্যই আমাদের এটা বাংলাদেশে আসলে কি রকম ট্রিটমেন্ট আছে বা সত্যি মানে কতটুকু ইফেক্টিভ? আচ্ছা, বয়স কত? বয়স 2 বছর 5 মাস। আচ্ছা, ওকে অনেকখানি জায়গা আক্রান্ত হয়েছে না কিছু কিছু অংশ? ওর নাভির নিচে। আচ্ছা আচ্ছা, দর্শক আপনি আমাদের সাথে থাকুন, আপনার প্রশ্নের উত্তরে আমরা যাব। তবে এখন আমাদের একটা বিরতি নেবার সময় হয়ে গেছে, বিরতির পর আমরা আবারও আসবো। ফিরে এলাম আবারও অনুষ্ঠানে। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন প্রফেসর এম.এন উধাস স্যার, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ, প্রাক্তন বিভাগীয় প্রধান চর্ম ও যৌনরোগ বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল, এবং আরো আছেন ডক্টর মোহাম্মদ জাহেদ পারভেজ, কনসালটেন্ট চর্ম ও যৌনরোগ বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল। স্যার, বিরতির আগে আমরা কথা বলছিলাম যে আপনার কাছে একজন দর্শক ফোন দিয়েছিল, যিনি জানতে চাচ্ছে হচ্ছে যে ত্বকের যে সমস্যাটার কথা একটু আগে আমরা শুনতে পেলাম। স্যার, সেটার ব্যাপারে যদি আপনি একটু বলেন। ভদ্রলোক বলছিলেন তার বাচ্চার ভিটিলিগো হয়েছে। ভিটিলিগো আসলে একটা, ভিটিলিগো কথাটা বাংলা আমাদের দেশে বলে সেতি, সাদা হয়ে যায় চামড়াটা। অ্যাকচুয়ালি এটাকে তো অসুখ মনে করাই হয় না, সাদা চামড়ার দেশে ওরা এটাকে অসুখই মনে করে না। আমাদের এখানে প্রবলেম হলো যে ওই চামড়ার রংটা সাদা হয়ে যায়, কারণ এখানে যে এক ধরনের পিগমেন্ট থাকে চামড়ায়, মেলানিন, সেটা ডেফিসিয়েন্সির জন্য জায়গাটা সাদা হয়ে যায়। তো আমাদের সামাজিক সমস্যা এটা। সামাজিক সমস্যা কিরকম, যে দেখতে খারাপ লাগে আর সাধারণ মানুষ ভাবে যে এটা একটা খারাপ রোগ। আসলে কিন্তু এটা কোনো খারাপ রোগ নয়, এটা শুধু স্কিনের কালারটা চেঞ্জ হয়, এটা কোনো চুলকায় না, কোনো ব্যথা বেদনা নেই, কোনো কিচ্ছু না, এটা কোনো সমস্যাই করে না। তো তারপরেও আমাদের সামাজিক ভাবে যেমন এটা খুব মারাত্মক ব্যাপার যে ছেলে মেয়েদের বিশেষ করে হলে বিয়ে দেওয়ার সময় বলে যে সাদা রোগ হয়েছে। ইভেন কারো যদি বাবা মায়ের যদি সাদা রোগ থাকে, ভিটিলিগো থাকে বা সাদা থাকে, তার ছেলে মেয়ের বিয়ে দেওয়া প্রবলেম হয়ে যায়, বলে যে সাদা রোগ আছে ওদের মানে বংশে। আসলে এটা একটা মারাত্মক সামাজিক সমস্যা ভিটিলিগো। তো ভিটিলিগোর আরেকটা টার্ম হচ্ছে লিকোডার্মা। লিকোডার্মাটা হলো কোথাও পুড়ে গেলে, ছিলে গেলে বা কেটে গেলে যখন যদি সাদা হয়, যেটাকে লিকোডার্মা বলে। দুটো টার্ম আছে এখানে। সেটি কিন্তু কথাটা সাধারণভাবে সেটি যেটা বাংলায় বলি আমরা, এটা সব সাদাকেই সেটি বলা হয়, কিন্তু এর মধ্যে দুটো আছে, একটা লিকোডার্মা, একটা ভিটিলিগো। তো যেটা লিকোডার্মা সেটা কোথাও পুড়ে গেলে, ছিলে গেলে বা কোনো কারণে সাদা হয়ে গেলে সেটা লিকোডার্মা। আর ভদ্রলোক যেটা বললেন ভিটিলিগো, আমার মনে হয় টার্মটা, হ্যাঁ 2.5 বছর বয়স, টার্মটা উনি কোথায় পেলেন জানি না, হয়তো কোনো স্কিন স্পেশালিস্ট ওনাকে বলেছে যে এটা ভিটিলিগো। তো ভিটিলিগো তো এটা বলা যায় যে অটো ইমিউন, এটা কেন হয় আমরা জানি না, পার্টিকুলার কিছু মানুষের হয়,
কিছুটা বংশগত, এটা আমরা বলি যে 25% বংশগত, আর 75% এর কারণ আমরা জানি না, শরীরে কিছু কিছু সাদা হয়ে যায়। এটার এখন অনেক চিকিৎসা আছে, তার মধ্যে আমরা যদি অল্প জায়গায় থাকে তাহলে মেডিসিনাল ট্রিটমেন্ট আমরা যাই ইনিশিয়ালি, না হলে পরে আরো কিছু চিকিৎসা আছে, যেমন আল্ট্রাভায়োলেট রে থেরাপি বিভিন্ন রেঞ্জে আমরা দিই, তাতেও কাজ না হলে সার্জারি, যেমন পান্স গ্রাফটিং, পুরা স্কিন গ্রাফটিং, বিভিন্ন ভাবে চিকিৎসা করা যায়। ভিটিলিগোর চিকিৎসা পদ্ধতি অনেক আছে। এই চিকিৎসা পদ্ধতিগুলো কোন বয়সের জন্য প্রযোজ্য? না, এটা সাধারণত মেডিসিনাল ট্রিটমেন্ট কম বয়সে দেওয়া খুব মুশকিল, কারণ এগুলো যেগুলো ওষুধ আমরা ইউজ করি সাধারণত, যেমন মেথক্সিসোরালেন, অক্সোরালেন, এই ওষুধগুলো একটু টক্সিক, এগুলো 12 বছর বয়সের আগে আমরা সাধারণত দিতে পারি না। ইভেন এই যে আল্ট্রাভায়োলেট রে থেরাপি বা যেগুলো আছে সার্জারি, এগুলো 12-13 বছর বয়স আগে করা খুব ডিফিকাল্ট হয়। বাচ্চাদের জন্য ভিটিলিগো ট্রিটমেন্ট একটু ডিফিকাল্ট, তবে লোকাল কিছু ট্রিটমেন্ট আছে, কিছু আমরা ওষুধ দেই যেটাতে স্টিমুলেট করে মেলানোসাইট, যেটা সেল যেখান থেকে পিগমেন্ট তৈরি হয়, তাতে কিছু কাজ হয়। মুখে কিছু ভিটামিন ডেফিসিয়েন্সি থাকলে সেটা আমরা দেই, আয়রন ডেফিসিয়েন্সি, তাতে কিছু কাজ হয়। তাহলে কি ওনার জন্য কোনটা ভালো হয়? উনি কি আরো অপেক্ষা করবেন এই অয়েন্টমেন্টগুলো ব্যবহার করবে? যে আরেকটা জিনিস বলি আগে, সেটা ভিটিলিগো যদি জেনারেলাইজড হয়ে যায়, পুরো শরীরে হয়ে যায়, তখন কিন্তু এটা খুব ডিফিকাল্ট হয়ে যায় ট্রিটমেন্ট করা। কিন্তু উনি জিনিসটা ক্লিয়ার হলো না যে ওরা পার্টিকুলার একটা জায়গায় কিনা। যদি লিমিটেড এরিয়াতে থাকে তাহলে আপাতত যেহেতু বয়স কম, ঔষধ বা কিছু ওষুধ দিয়ে কোনো স্কিন স্পেশালিস্টের পরামর্শ মতো যদি ট্রিটমেন্ট উনি চালিয়ে যান, আমার মনে হয় বাড়বে না, লিমিটেড থাকবে, এমনকি ভালো হয়ে যেতে পারে লাগ ভালো হলে। আর যদি না হয় একটু বয়স হলে তো অনেক রকম ট্রিটমেন্টের অপশন আছে, এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কারণ নেই। আচ্ছা, উনি আশ্বস্ত থাকতে পারেন এবং পরবর্তীতে নিয়মিত চিকিৎসা করতে হবে। স্যার, আমরা অনেক সময় বলে থাকি যে পাকা চুল হলো অভিজ্ঞতার লক্ষণ, তারপরেও কিন্তু পাকা চুল কেউ পছন্দ করে না, কিন্তু দেখা যাচ্ছে ইদানিং খুব আর্লি, মানে কম বয়সী চুল পেকে যাচ্ছে, এটা কেন হচ্ছে? আচ্ছা, যেটাকে আমরা বলি প্রিমেচিউর গ্রেইং অফ দ্য স্কাল্প হেয়ার। জি, তো এই প্রিমেচিউর কথাটা আসলে জাতি ভেদে এক এক জায়গায় এক এক রকম। যেমন বাংলাদেশিদের ক্ষেত্রে বলা আছে যে 35 এর পর যদি কারো চুল পাকে ওটা মেনে নিতে হবে, এটা কিন্তু ন্যাচারাল, আমাদের স্কিনের সাথে যায়, স্কিন টাইপের সাথে যায়। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখি 40 হয়ে গেছে বয়স, পেশেন্ট এসে বলছে যে আমার চুল পেকে যাচ্ছে। সেই জিনিসটা আসলে বুঝতে হবে, 35 এর পর যদি পাকে সেটা স্বাভাবিক। তার আগে আমরা যেগুলো পেয়ে থাকি এগুলা কিছুটা স্যার যেটা নিয়ে বলছিলেন ভিটিলিগো একটা কারণ হতে পারে। এর পাশাপাশি বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখছি যে কিছু পার্টিকুলার স্পেসিফিক ভিটামিন ডেফিসিয়েন্সি হয়ে থাকে, তার মধ্যে প্রধানত জিঙ্ক ডেফিসিয়েন্সি। আমাদের দেশে এটা খুবই প্রকট, আমরা যারা প্র্যাকটিস করছি স্যার নিশ্চয়ই ভালো করে জানেন, জিঙ্ক ডেফিসিয়েন্সি এবং ভিটামিন বি কমপ্লেক্স পাশাপাশি অন্য আরো কিছু ডেফিসিয়েন্সির জন্য হয়ে থাকে। এটার পেছনে একটা কারণ আমরা যেটা এখন বলে থাকি যে আমাদের ফুড হ্যাবিট। বাঙালি আজ থেকে 20 বছর আগে যে ফুড হ্যাবিটে অভ্যস্ত ছিল, আমরা যেটা খাওয়া দাওয়া করতাম সেটা কিন্তু অনেকটাই সরে আসছে। আমরা এখন ফাস্ট ফুড কালচারে অভ্যস্ত। প্রত্যেকটা ফ্যামিলি, বিশেষত মিডল ক্লাস ফ্যামিলি দেখা যাচ্ছে সপ্তাহে একবার হলেও বাইরে কোনো রেস্টুরেন্টে খেতে যাচ্ছে। এই ফুডগুলো আসলে আমাদের স্কিন টাইপ, স্কিন কালার, হেয়ারের টেক্সচারের সাথে অতভাবে যায় না, সহজভাবে বলতে গেলে ওইভাবে যায় না। সেই জন্য ফুড হ্যাবিটটা এবং লাইফস্টাইল ম্যানেজমেন্ট, আমাদের লাইফস্টাইলের পরিবর্তন এবং কিছু ভিটামিনের অভাবে চুল বেশি পড়ছে। তো এই চুলটা পেকে যাচ্ছে খুব দ্রুত, তো চুল পাকার কি কোনো বিকল্প আছে? অনেকে বলে যে কলপ দিলে চুল পাকা আরো বেড়ে যায়। তো এই প্রসঙ্গে জানবো আপনার কাছ থেকে, একটি ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আমি একটু জানতে চাই, আমার ছেলের বয়স হলো 16। হ্যাঁ, তো শরীরে মানে ম্যাক্সিমাম জায়গায় ফেটে গেছে। আচ্ছা, এটা কি শীতকালে ফেটে যাওয়া সেটা, নাকি সাদা ফাটা দাগ? ফাটা দাগ, লম্বা দাগ। কি আগের থেকে হঠাৎ করে একটু মোটা হয়েছে? হ্যাঁ, একটু মোটা আছে। আচ্ছা, বেশি না। আচ্ছা, মানে হঠাৎ আগের থেকে একটু বেড়েছে। আর কোনো সমস্যা আছে কি? না, কোনো সমস্যা নেই, ওটা বডির মধ্যে তার দাগ আছে, লম্বা দাগ। আচ্ছা, আপনি চাচ্ছেন আর কি এই দাগগুলো কিভাবে কমানো যায়? এক্স্যাক্টলি। জি, আপনি শুনুন স্যার। আচ্ছা, এটা আমাদের ভাষায় হলো স্টার ডিস্টেন্সি। স্টার কথাটার মানে হলো চামড়া ফেটে যায়। আমি একটু বুঝায় বলি, আমাদের মায়েদের পেটে যখন বাচ্চা আসে, প্রেগনেন্ট হয়, পেট বাড়তে থাকে, তখন এই জিনিসগুলো হয়, এটাকে বলে স্টার। তো একই জিনিস শরীর বেড়ে গেলে অল্প বয়সের ছেলে মেয়েদের সাথে যখন ভালো হয়, তখন এইসব জায়গা ভাঁজগুলোতে
চামড়া ফেটে যায়। এটাও স্ট্রাই ডিস্টেন্সি বলি আমরা এটাকে। এটা সমস্যা হলো যদি একবার খুব মোটা হয়ে যায় ফেটে যায়, এই ফাটাটা কিন্তু পরে আর যেতে চায় না সহজে, কারণ পরে যদি সে পাতলাও হয়ে যায়, যেমন মায়েদের ডেলিভারি বাচ্চা হয়ে যাওয়ার পরে কিন্তু দাগগুলো পুরোপুরি যায় না। তবে ইন্টারেস্টিং হলো যে সব মানুষের কিন্তু এটা হয় না। যেমন কিছু মানুষ অনেক মোটা হয়ে যাওয়ার পরে কিন্তু স্ট্রাই গুলো হয় না, আবার অনেক বাচ্চা কাচ্চারা দেখা যায় যে এই গ্রোইং এজে 15-16 বছর বা 17 বছর ওনার ছেলের যে বয়স, এই বয়সে মোটা হলেই ফেটে যায়। এর কারণ হলো কিছু মানুষ আছে যাদের চামড়ার ইলাস্টিসিটি কম, যাদের ইলাস্টিসিটি কম তাদের বেশি ফাটে। যেমন সব মায়েদের কিন্তু পেট বেশি ফাটে না প্রেগন্যান্সিতে, অনেকের খুব বেশি ফাটে, অনেকের কম ফাটে। এটা ট্রিটমেন্ট একটু ডিফিকাল্ট, এই জন্য যে একবার চামড়া ফেটে গেলে এটা ট্রিটমেন্ট খুব ডিফিকাল্ট। কিছু ক্রিম পাওয়া যায়, কিছু অয়েন্টমেন্ট পাওয়া যায়, যেটা দিলে একটু ওই চামড়া উপরের যে লেয়ারটা এটা একটু পাতলা হয়ে যায় এবং দেখতে অতটা খারাপ লাগে না। সেটা একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ মতো উনি ইউজ করতে পারবেন। এবং সবচেয়ে বড় কথা হলো যে আর যেন মোটা না হয়ে যায়। যার চামড়া ফাটছে শুরু করেছে সে যদি তখনই কনসিয়াস হয়, বাবা মা যদি তার খেয়াল করে যে না তুমি আর মোটা হওয়া যাবে না, তুমি রেগুলার ব্যায়াম করো, খাওয়া দাওয়া কন্ট্রোল করো, আর সে যদি আর মোটা না হয় একটু বাড়বে না, এটা তো শরীর বাড়ার জন্য হচ্ছে। এখন সেই বাচ্চা যদি আর ওয়েট গেইন না করে, সে মোটা না হয়, একটু বাড়বে না। কিন্তু মুশকিল হলো যে একবার মোটা হয়ে গেলে ফেটে গেলে এটা তো কমে না। তো কিছু ক্রিম অয়েন্টমেন্ট আছে যেটা দিয়ে চামড়া একটু পরিষ্কার রাখা যায় এবং তাতে করে ফাটার দাগটা কমে যায়। ইভেন কিছু তেল আছে, যেমন এটা সাধারণত যাদের চামড়া ফেটে যাওয়াগুলো একটু ড্রাই হয়, এই জন্য যেমন যে কোনো একটা তেল, অলিভ অয়েল বা ভেসলিন ম্যাসেজ করলেও কিছুটা পরিষ্কার থাকে। এখন লেটেস্ট চিকিৎসার মধ্যে দুটো চিকিৎসা আছে। একটা হলো যাদের চামড়া বেশি ফেটে গেছে তারা যদি ট্রিটমেন্ট করতে চায়, লেজারে এটা অনেকটা কারেকশন করা যায়, যদিও 100% কারেকশন হয় না। ইভেন আজকাল বিদেশে ডেভেলপ কান্ট্রিগুলোতে বিশেষ করে এক্সট্রা গ্র্যাভিটেটাম যেটা হয় মায়েদের, তারা যদি ডেলিভারির পরে আর বাচ্চা না নিতে চায় তাহলে তারা অনেক সময় কসমেটিক সার্জারিও করে, প্লাস্টিক সার্জারি হিসেবে, যেটা তোমার সাবজেক্ট, এটা করতে পারে, করে কিছুটা অনেকখানি কারেকশন করা যায়, এটা সম্ভব। তো এটা হলো অনেক পরের চিকিৎসা। আমি বলবো যে আপনার যে ছেলে, প্রিয় দর্শক, আপনার যে ছেলে 16 বছরের বয়স, এখন ওকে যেটা করবেন যে আর যেন মোটা না হয়ে যায়, এটা আপনি কেয়ারফুল থাকেন যে ওয়েট গেইন না করে, তাহলে আর একটু বাড়বে না। কিন্তু যেটা হয়েছে সেজন্য আপনি আপাতত তেল ভেসলিন মেখে অয়েলি রাখার চেষ্টা করেন, ডিটারজেন্ট অ্যাভয়েড করেন যাতে বেশি ড্রাই আউট না হয়ে যায়, তাতে ভালো থাকবে। তারপরেও আপনি ইচ্ছা করলে একজন চর্মরোগ বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করতে পারেন যে কিভাবে এটা মেকআপ করা যায়। জি, আমাদের সাথে আরো একজন দর্শক আছে, আমরা ফোনটি নিচ্ছি। আচ্ছা, সরি, ফোনটি কেটে গিয়েছে। দর্শক আপনি ট্রাই করতে থাকুন, ইনশাআল্লাহ আপনি আবার আমাদের সাথে কথা বলতে পারবেন। আমরা কথা বলছিলাম যে চুল পেকে যাচ্ছে, যাদের কলপ দিলে নাকি অনেকেই কমপ্লেইন করে আরো বেশি পেকে যায় বা আরো বেশি চুল সাদা হয়ে যায়, কোনটা সত্য? আসলে এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। চুল হয়তো এমনি পাকছে, তার যেই কারণে পাকার কথা, সেটাই যখন বেড়ে যাচ্ছে, কন্ট্রোল হচ্ছে না কোনো রকম, তখন উনি এটা ধারণা করে থাকেন যে আমার কলপ দেওয়ার কারণে চুল পেকে যাচ্ছে। তো আসলে এটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই, কিন্তু কলপ ব্যবহার করতে পারে। এই ক্ষেত্রে কি ব্র্যান্ডিং এর কোনো ব্যাপার আছে? অবশ্যই ব্র্যান্ডিং এর ব্যাপার আছে। ব্র্যান্ডের কলপগুলা খুবই ভালো কোয়ালিটির হয়, তবে যে কোনো কলপে যে কারো অ্যালার্জিক রিঅ্যাকশন হতে পারে। আমরা চেম্বারে প্রচুর পেশেন্ট পাই। তো কলপ লাগানোর আগে প্রথম কানের পিছনে একটু লাগিয়ে ওয়েট করতে হবে। আধা ঘন্টা ওয়েট করে যদি দেখেন কোনো রকম ইরিটেশন হচ্ছে না, ইচিং হচ্ছে না, সেই ক্ষেত্রে আমার মনে হয় সেটা ব্যবহার করা যাবে সেফলি। জি, আমরা যেহেতু জানতে পারলাম যে চুল পেকে গেলে আসলে তেমন কোনো পদ্ধতি আমাদের হাতে নেই, তো এই পাকা প্রিভেনশনের জন্য কিছু পদ্ধতি আপনি অলরেডি বলেছেন, যে খাদ্যাভ্যাস পরিবর্তন এবং আমাদের যে খুশকি বা এই জাতীয় সমস্যাগুলো আমরা অ্যাভয়েড করলে। আর কোনো ব্যাপার আছে যেগুলো আমরা আরেকটা জিনিস করা যায়, যুগান্তকারী চিকিৎসা চুলের জন্য, যেটা সেই পিআরপি থেরাপিতে ফিরে আসছে। আমরা শুনতে চাচ্ছিলাম। পিআরপি থেরাপিতে মূলত হেয়ার রিগ্রোথ হয়, এক্সিস্টিং হেয়ার যেগুলো আছে সেগুলো আরো থিকেন্ড হয়, মোটা হয়, যার কারণে চুল অনেক বেশি রাখবে। তখন পাকা চুল যেগুলো আছে সেগুলোর সংখ্যা কম মনে হবে। এটা একটা হেল্পিং ট্রিটমেন্ট হিসেবে করা যেতে পারে। দর্শক মণ্ডলী, আমরা একটা ট্রিটমেন্টের কথা শুনছি, সেটা হচ্ছে পিআরপি। একটা কঠিন শব্দ মনে হচ্ছে, আসলে ব্যাপারটি কি স্যার? পিআরপিটা হচ্ছে, আমরা সংক্ষেপে পিআরপি বলছি, এটা প্লাটিলেট রিচ প্লাজমা। আপনি জানেন যে আমাদের প্লাজমায় প্লাটিলেট অবশ্যই আছে। তো আমরা একটা বিশেষ পদ্ধতিতে ডার্মাটোলজিস্টরা সেটাকে কনসেন্ট্রেটেড ফর্মে নিয়ে আসেন, অর্থাৎ 10 থেকে 12 সিসি ব্লাড ড্র করার পর একটা বিশেষ মেশিনে, দর্শকদের জন্য বলছি, সেন্ট্রিফিউজ মেশিনে হাই স্পিডে সেন্ট্রিফিউজ করার ফলে একটা অংশ আলাদা হয়ে আসে, যেটায় প্লাটিলেট সেল কাউন্ট নরমাল প্লাজমায় যতটুকু প্লাটিলেট থাকে তার চেয়ে অনেক গুণ বেশি থাকে। এই প্লাটিলেটের কাজটা হচ্ছে, এটা যখন আমরা স্কাল্পে পুশ করি, অবশ্যই লোকাল অ্যানেস্থেসিয়ার পর, পেশেন্ট কোনো ব্যথা পাবেন না, তখন
তখন হিউজ গ্রোথ ফ্যাক্টর রিলিজ হয়। এই গ্রোথ ফ্যাক্টর গুলো নতুন করে হেয়ার সেল তৈরি করে বা স্টিমুলেশন দেয়, যার ফলে নতুন করে চুল পড়াটাও কমে যায়। এবং আমি খেয়াল করেছি যে প্রতি মাসে একটা করে যদি ধরা হয় পিআরপি থেরাপি, 3টার পর টোটালি হেয়ার ফল স্টপ হয়ে যায়। আচ্ছা, একটা চমৎকার আবিষ্কার আমরা বলবো। তো এই পিআরপি থেরাপি কি শুধু চুলের জন্যই প্রযোজ্য না অন্য কোথাও ব্যবহার করা হয়? পিআরপি আসলে জনপ্রিয় চুলের জন্যই, পাশাপাশি আমরা যেটা করি একনি স্কার যাদের আছে, মুখে গর্ত হয়ে গেছে বা স্কিন যাদের একটু সেগি হয়ে গেছে, তাদের রিজুভিনেশনের জন্য পিআরপি থেরাপি দিলে, এটা সেশন ওয়াইজ দিলে 3টা বা 4টার পর খুব ভালো একটা ইফেক্ট পাওয়া যায়, রেজাল্ট পাওয়া যায়। আচ্ছা আচ্ছা স্যার, অনেক সময় শীতের মধ্যে যেটা আমরা বড়দের স্কিনের অনেক ধরনের সমস্যার কথা শুনলাম, তো বাচ্চাদের স্কিনও তো ফেটে যায়, বাচ্চাদের জন্য আসলে ব্যবস্থাটা কি, চিকিৎসা ব্যবস্থাটা কি সেম? অলমোস্ট সেম, কিন্তু বাচ্চাদের তো অনেক সময় বেশি পাওয়ারফুল জিনিসগুলো ইউজ করা যায় না। যে আমরা মেডিকেশন যেগুলো আমরা দেই, ওরালি হোক আর লোকালি হোক, বাচ্চাদের জন্য একটু ডিফারেন্ট, বাচ্চাদের জন্য একটু মাইল্ড টাইপের জিনিস ইউজ করতে হয়। আর বাচ্চাদের তো বেশিরভাগ বাচ্চাদের শীতে যেটা প্রবলেম হয়, অ্যাটোপিক বেবি যেগুলো, এটা কিছুটা মানে হেরিডিটরি জেনেটিক কারণে হয়, বাবা মায়ের ছোটবেলা থাকলে বাচ্চাদের হয়। এটাকে বলে অ্যাটোপিক ডার্মাটাইটিস বা অনেকে অ্যালার্জিক ডার্মাটাইটিসও বলে। এটাতে জন্মগতভাবেই বাচ্চাদের জন্মের সময় না থাকলেও জন্মের 6 মাসের মধ্যেই ঠান্ডা সর্দির ভাব আছে, হাসি কাশি হয়, অনেক বাচ্চার অ্যাজমেটিক টেন্ডেন্সি হয়। এটা জন্মগতভাবে তাদের চামড়া শুকনো থাকে। এটা শীত গ্রীষ্ম সারা বছরই তাদের চামড়া শুকনো থাকে, চুলকায়, খুব সহজেই চুলকায়, চামড়া ফেটে যায়, অনেক সময় চুলকায় রক্ত বের করে ফেলে। তো শীতে যেহেতু আবহাওয়া খুব ড্রাই হয়। স্যার, এটা ট্রিটমেন্ট সম্বন্ধে জানবো, একজন দর্শক ফোনের লাইনে অনেকক্ষণ ধরে আছে, ফোনটি নিয়ে নেই। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি বলুন দর্শক। জি রূপা বলুন। শীতকালে আমার মুখের চামড়াগুলো সব মানে উঠে যাওয়ার মতো হয়। আচ্ছা, শুধু মুখে পরে মনে হয়? হ্যাঁ, শুধু মুখে। আচ্ছা, আপনার বয়স কত? আমার বয়স 28। আচ্ছা দর্শক, আপনি শুনুন আপনার প্রশ্নের উত্তর। ডক্টর জাহিদ, আমরা অলরেডি অনেকবার বলেছি এই ব্যাপারগুলো, তারপরে উনি যেহেতু বলেছেন, কোশ্চেন করেছেন, একটু যদি সংক্ষেপে আনসার দেন। ধন্যবাদ প্রিয় দর্শক আপনার সুন্দর প্রশ্নের জন্য। আসলে আমার মনে হচ্ছে যে আপনি মুখ যেটা দিয়ে ক্লিন করেন, অর্থাৎ সোপ বা ক্লিনজার, সেটা যথাযথ হচ্ছে না, এবং পাশাপাশি ময়েশ্চারাইজার শীতকালে যেটা সবাই বলে থাকি ব্যবহার করার জন্য, সেটাও আপনার জন্য উপযুক্ত হচ্ছে না। আপনি একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিলে যেটা প্রযোজ্য সেটাই ব্যবহার করা উচিত। স্যার, যেটি বলছিলেন বাচ্চাদের এই ফেটে যাওয়া ত্বকের জন্য চিকিৎসাটা কি? অ্যাকচুয়ালি এই অ্যাটোপিক বেবিদের তো চামড়া ফেটে যায়, শুধু হাত পায় না, কিন্তু এটা পুরো শরীরে হতে পারে। কারণ অ্যাটোপিক যারা বাচ্চাদের পুরো শরীরটি শুকনো, এবং যে ঠান্ডার ভাব থাকে, শরীর ঠান্ডা হয়ে যায়, সাংঘাতিক চুলকায় এটা। তো এই জন্য এদের ট্রিটমেন্ট তো ওই একই কথা, যে এদেরকে সাবানে অ্যাভয়েড করতে হবে, বেশি পানিতে ভেজানো যাবে না, শুকনো রাখা যাবে না, সবসময় তৈলাক্ত রাখতে হবে শরীরটা। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো এইসব বাচ্চাদের আমরা সবসময় সুতি কাপড় পরে রাখতে বলি, এবং ফুল স্লিভ কাপড়। কারণ খোলা থাকলে ধুলা ধোয়া মলাতে পারে, অনেক সময় মশা পিঁপড়া কামড় দিলে পারে, খোলা থাকলে ও নিজেও চুলকায়। তো চুলকানোর বাচ্চাদের হয় কি, এইসব বাচ্চাদের একটা মেনিয়ার মতো হয়ে যায়, মানে চুলকাতেই ভালো লাগে, চুলকাতে থাকে, ইভেন চুলকাতে রক্ত পর্যন্ত বের করে ফেলে, এবং বাবা মার ঘুম হারাম হয়ে যায়। এত চুলকায় বাচ্চারা, সারা রাত ধরে ঘুমায় না, শুধু চুলকায়, অ্যাটোপিক বেবি যাদের আছে। এবং অনেক বাচ্চারা অনেক ভুক্তভোগী আছে আমাদের দেশে, প্রচুর এই শীতের দিনে খুব বেশি আসে এই পেশেন্টগুলো, বাচ্চাদের নিয়ে মা বাবারা আসে, বাবা মা রাতে ঘুমাতে পারে না। কাপড় ছাড়া অন্য কোনো চিকিৎসা কি দরকার পড়ে? অন্য চিকিৎসার মধ্যে আমরা অনেক চিকিৎসা দিই, তার মধ্যে মুখে আমরা কিছু অ্যান্টিহিস্টামিন দেই। বাচ্চাদের আবার সমস্যা, বেশি পাওয়ারফুল ওষুধ দেওয়া যায় না, কিছু সিলেক্টেড অ্যান্টিহিস্টামিন আছে যেগুলো চুলকানি কমায় ওষুধ, এটা দিয়ে যাতে চুলকানিটা কম থাকে। বাচ্চা যদি অ্যাজমেটিক টেন্ডেন্সি থাকে তো ওইটা চিকিৎসা করতে হয় যাতে শ্বাসকষ্ট না হয়। এট দ্য সেম টাইম আমরা ওই 4টে জিনিস বলি, যে বাচ্চাকে সবসময় খেয়াল রাখবেন মানে পানিতে শরীরটা না ভেজে, আর সব গোসল করলে চট করে গোসল করে দিতে হবে। তারপরে ভিজে রাখা যাবে না, সাবান জাতীয় জিনিস ইউজ করা যাবে না, করলে খুব মাইল্ড সাবান, যেটা অ্যালকালি ফ্রি সোপ, ক্ষারবিহীন সাবান, এটাকে ইউজ করতে পারে। তৈলাক্ত রাখতে হবে, সবসময় কাপড় পরে রাখতে হবে, অ্যালার্জিক খাবারগুলো মুখে দেওয়া যাবে না, এসব নিয়ম কানুন মানতে হবে। হ্যাঁ, তারপরে আমরা কিছু মেডিকেশন আছে, যেমন ইমুলিয়ান কিছু জিনিস আছে, অ্যান্টি অ্যালার্জিক, যেটা মাখলে শরীরটা ময়েস্ট থাকে,
তৈলাক্ত থাকে এবং চুলকানি কমে যায়। হ্যাঁ, কমে যায়, ফাটাফাটাটা কমে যায়। এখন বাজারে অনেক রকমের ওষুধ পাওয়া যায়, বিভিন্ন কোম্পানির, দেশি এবং বিদেশি অনেক কোম্পানি। আসলে সবচেয়ে ভালো হয় একজন চর্মরোগ বিশেষজ্ঞের কাছে গিয়ে এই ধরনের চিকিৎসাটা। এইসব নিয়মকানুন মেরে কিছুতেই কাজ হবে না, অবশ্যই একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে এবং তার অ্যাডভাইস মতো চললে আসলে এই সব বাচ্চাদের অ্যাটোপিক ডার্মাটাইটিসের বাচ্চাদের ওষুধের চেয়ে নিয়মকানুন খুব ইম্পর্টেন্ট। এই নিয়মকানুনগুলো জানার জন্য একজন চর্ম বিশেষজ্ঞের পরামর্শ থাকলে অবশ্যই উপকৃত হবে। আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষ হয়ে এসেছে। আপনার কাছ থেকে আমরা জানতে চাচ্ছি দর্শকদের উদ্দেশ্যে যে সুস্থ ত্বক এবং সতেজ চুল সবাই চায়, এটার জন্য ছোট্ট করে যদি কোনো পরামর্শ থাকে আপনার। প্রিয় দর্শক, যারা মূল্যবান সময় নিয়ে আমাদের প্রোগ্রামটা দেখলেন, সবাইকে ধন্যবাদ। তো শীতকালে বিশেষত সবার জন্য আমার উপদেশ হবে, আমার শ্রদ্ধেয় স্যার যা বললেন, ত্বকের জন্য যথোপযুক্ত একটা ময়েশ্চার, একটা ক্লিনজার ব্যবহার করা, পাশাপাশি চুলটার সৌন্দর্য ধরে রাখার জন্য উপযুক্ত একটা শ্যাম্পু ব্যবহার এবং কিছু এসেনশিয়াল ভিটামিনস গ্রহণ করা, আমাদের খাদ্যাভ্যাস পরিত্যাগ করা এবং প্রচুর পরিমাণে শাকসবজি ফলমূল খাওয়া এবং সর্বোপরি যেটা প্রয়োজন, নিয়মিত একটা ভালো ঘুম হওয়া জরুরি। জি স্যার, সংক্ষেপে যদি দর্শকদের আপনি কিছু। হ্যাঁ, আসলে স্কিনটা হলো আমাদের শরীরের সবচেয়ে বড় অর্গান, যেটা আমাদের পুরো শরীরটাকে ঢেকে রাখে। কারণ এটাকে ইগনোর করার কোনো অবকাশ নেই। হ্যাঁ, অবকাশ নেই। আমরা দুনিয়ার মানুষের ধর্ম হলো সবাই সুন্দর থাকতে চায়, একটু গেটআপ সুন্দর আছে, যে লেভেলের লোকই হোক। একজন রিকশাওয়ালা বা ক্ষেত খামার, সেও কিন্তু চায় তার শরীরটা, মুখটা ঠিক আছে কিনা, আয়নায় দিয়ে 24 ঘন্টা একবার সে দেখে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে মানুষ সবাই সুন্দর থাকতে চায়। এই সুন্দর থাকার জন্য তার চামড়ার স্কিনের নারিশিং, স্কিনের দেখাশোনা করা এবং ঠিক রাখা তার খুব প্রয়োজন। এই জন্য আমি মনে করি যে নিয়মের মধ্যে থাকতে হবে। অনিয়ম করলে, কেউ যদি ঘন ঘন সাবান ইউজ করে, বিনা কারণে উল্টা পাল্টা করে, তাহলে তো সমস্যা হবে। এই সুন্দর থাকার জন্য তার স্কিন টাইপটা কি ধরনের, তার ড্রাই না ময়েস্ট না কিরো, সেটা তাকে বুঝতে হবে এবং সেইভাবে তাকে চলতে হবে। তা আমি বলবো বাংলা ভিশনের মাধ্যমে আমাদের দর্শকদের, যারা ধৈর্য সহকারে এতক্ষণ দেখলেন, আপনারা সুন্দর থাকুন, আরো ভালো থাকুন, এই আর কিছু না। অনেক ধন্যবাদ স্যার আপনাদের। শুধু দর্শক, স্যাররা যেমনটি বলছিলেন, আমরা সবাই চাই সুন্দর থাকতে, সুস্থ থাকতে, এবং আমরাও চেয়েছি এই শীতকালে আপনার ত্বকের সুস্থতার জন্য, আপনার চুলের সুস্থতার জন্য বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে উপকৃত হবেন আশা করি। আর যদি কোনো সমস্যা বা কোনো প্রশ্ন আপনাদের মনে থেকেই থাকে, তাহলে আমাদের ভালো থাকুনের পেজে আপনি ফোন লগ ইন করে প্রশ্নটি রাখতে পারেন। দর্শক, দেখা হবে আগামী সপ্তাহে, আর সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকুন।